গণভোট, যেটিকে ইংরেজিতে বলা হয় রেফারেন্ডাম। এই গণভোট বা রেফারেন্ডাম জিনিসটা আসলে কি? এই গণভোট বা রেফারেন্ডাম কি বাংলাদেশে এর পূর্বে কখনো হয়েছিল? হয়ে থাকলে সেটি কোন সালে, কোন সরকারের অধীনে, কি উদ্দেশ্যে হয়েছিল? এই গণভোট বা রেফারেন্ডাম কোন পদ্ধতিতে হয়ে থাকে? দর্শক শ্রোতা, বর্তমানে এই রেফারেন্ডাম বা গণভোট নিয়ে জনগণের মধ্যে জানার ব্যাপক কৌতূহল, অনেক কোশ্চেন, অনেক জিজ্ঞাসা। কারণ কি সেটাও আমরা জানি। কারণ এই 2025 সালের শেষের দিকে এসে বাংলাদেশে একটি গণভোট আয়োজনের লক্ষ্যে এর পক্ষে বিপক্ষে ব্যাপক তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা চলছে। পরিস্থিতিটা এমন যে বর্তমানে রাজনীতির মাঠে, রাজনৈতিক অঙ্গনে গণভোট আলোচনার একদম শীর্ষ পর্যায়ে রয়েছে। এটি রাজনৈতিক দলগুলোর মধ্যে যেমন গণভোট নিয়ে পক্ষে বিপক্ষে তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা চলছে, তেমনি রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে, পাশাপাশি সাধারণ জনগণের মধ্যেও ব্যাপক কৌতূহল, ব্যাপক জানার আগ্রহ এবং জিজ্ঞাসা, অনেক কোশ্চেন পেয়েছি। তাই চলুন বাংলাদেশের প্রেক্ষিতে এই গণভোটের হিস্ট্রিটা একটু ধারাবাহিকভাবে সংক্ষেপে দেখে আসি। বাংলাদেশে কি এর পূর্বে গণভোট কখনো হয়েছিল? হ্যাঁ, 3 বার গণভোট হয়েছিল বাংলাদেশে এ পর্যন্ত। নাম্বার 1 প্রথমত হয়েছিল 1977 সালে। কারণটি কি? জিয়াউর রহমান সেনাপ্রধান থেকে যে রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছিল, সেই দায়িত্ব নেয়ার বৈধতার জন্য, একদম সংক্ষেপে বললাম। দ্বিতীয়ত 1985 সালে একবার হয়েছিল। এটি কেন হয়েছিল? এরশাদ, হুসাইন মোহাম্মদ এরশাদ, তিনিও সেনা কর্মকর্তা থেকে রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছিল, তার সেই দায়িত্ব নেয়ার বৈধতার জন্য। তার মানে বলা যায় প্রথম দুটি 77 সালে এবং 85 সালে এই দুটি প্রশাসনিক বিষয় নিয়ে হয়েছিল। আর তৃতীয়ত যেটি হয়েছিল এটি 1991 সালে, এখন পর্যন্ত শেষবারের মতো এই 1991 সালে যেটি হয়েছে এটি ছিল সাংবিধানিক বিষয় নিয়ে। অর্থাৎ এই 1991 সালের পূর্ব পর্যন্ত বাংলাদেশে প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট ছিল, অর্থাৎ রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা ছিল। তো 91 সালে সেই তৃতীয়বারের মতো গণভোটের মাধ্যমে বাংলাদেশের শাসন ব্যবস্থার পরিবর্তন আনা হয়েছিল। রাষ্ট্রপতি শাসন ব্যবস্থার পরিবর্তে প্রধানমন্ত্রী শাসিত শাসন ব্যবস্থায় কনভার্ট করা হয়েছিল, অর্থাৎ প্রেসিডেন্সিয়াল সিস্টেমের পরিবর্তে পার্লামেন্টারি সিস্টেম। সংক্ষেপে মনে হয় ইতিহাসটা আমরা জেনে গেলাম। আরেকটা বিষয় জানা প্রয়োজন যে এই গণভোটের পদ্ধতি কি, কি পদ্ধতিতে হয়ে থাকে। এই জাতীয় সংসদ নির্বাচন যেমন হয় তেমনই ভোট কেন্দ্র থাকবে, সেখানে ব্যালট থাকবে, ভোটাররা গিয়ে সেখানে ভোট দিবে। বাট পার্থক্যটা এখানেই যে সেখানে ওই বিষয়টা বা যে প্রশ্ন, যেই বিষয় নিয়ে গণভোট, সেটি উল্লেখ থাকবে, আর নিচে হ্যাঁ এবং না থাকবে, ইয়েস অর নো। ভোট দিতে হবে ইয়েসে, না হয় নোতে। সেখানে অ্যাকচুয়ালি কোনো প্রতীক বা মার্কা এই ধরনের কিছু থাকবে না। এই শুধু পার্থক্য। আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি, ওই 1991 সালে আপাতত বাংলাদেশের শেষবার, তৃতীয়বারের মতো যে গণভোট হয়েছে, সেখানে মোট ভোট কাস্টিং হয়েছিল 35%-এর মতো। এই ইনফরমেশনটা পরবর্তীতে লাগবে। এবার আসি 2025 সালের যে গণভোট নিয়ে আলোচনা চলছে, সেটি আসলে কেন। শুরুতেই বলে রাখি, এই 2025 সালের গণভোটের বিষয়টি নিয়ে আমি টেন্স আছি, আমি উদ্বিগ্ন, আমি চিন্তিত। কারণ এই গণভোটের পক্ষে আমি না। কেন আমি পক্ষে না সেই বিষয়ে কথা বলবো। দেখুন, গণভোটটি কেন 25 সালের গণভোটটি হয়েছে 24-এর অভ্যুত্থানের পর এই অন্তর্বর্তীকালীন সরকার এসে যতগুলো সংস্কার কমিশন গঠন করেছে, সেই সংস্কার কমিশনগুলো যেই সংস্কার হওয়ার জন্য প্রস্তাব রেখেছে, সেইগুলো নিয়ে ঐকমত্য কমিশন গঠন হলো। ঐকমত্য কমিশন বাংলাদেশের বর্তমান রাজনীতির মাঠে যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকে নিয়ে একের পর এক বৈঠকে বসলো। সর্বশেষ একটা সমঝোতায় আসলো, সেখানে 84টি প্রস্তাব এসেছে। পয়েন্ট, 84টি প্রস্তাব এসেছে সংশোধনের জন্য। সেই 84টি প্রস্তাব একত্রিত করে একটি জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানও হয়ে গেল। তো এই 84টি সংস্কার প্রস্তাব বা এই সংস্কারটা করবে কারা? করবে আগামীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা সরকার গঠন করবে তারা। তাহলে তারা ক্ষমতায় এসে যে এই সংস্কারগুলো করবে, তার নিশ্চয়তা কি? সেই নিশ্চয়তার জন্য একটা আইনি বৈধতা, আইনি ভিত্তি খুঁজতে চাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল। কারণ আমরা দেখেছি এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বেশ কয়েকটা রাজনৈতিক দল এখানে আসেনি, স্বাক্ষর করেনি। তাদের দাবি ছিল একটা আইনি ভিত্তি লাগবে, মানে একটা গণভোট লাগবে, জনগণের
বা গণমানুষের পক্ষ থেকে একটা রায় লাগবে, যাতে করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা ক্ষমতায় যাবে তারা যাতে এটিকে অ্যাভয়েড করতে না পারে, এই 84টি সংস্কারই যাতে তারা করতে বাধ্য থাকে। এই জন্য এই গণভোটটি চাওয়া হচ্ছে। এবার আসি যে আমি এর পক্ষে না কেন। দেখুন, পূর্বের ইতিহাস থেকে 3টি গণভোটের কথা বললাম, সেখানে কিন্তু এজেন্ডা বা বিষয় ছিল একটা সিঙ্গেল বিষয় নিয়ে, ইয়েস অর নো। সেক্ষেত্রে কিন্তু জনগণের পক্ষে সাধারণ মানুষ বলি, রাজনৈতিক নেতাকর্মী বলি, অল্প শিক্ষিত, অর্ধশিক্ষিত, অশিক্ষিত, উচ্চশিক্ষিত, যেই লেভেলের মানুষের কথাই বলি না কেন, তাদের পক্ষে মোটামুটি হলেও সম্ভব ভোট কেন্দ্রে গিয়ে ইয়েস অথবা নাতে ভোট দেয়া, এবং সেটা চিন্তা ভাবনা করেই দেওয়া সম্ভব। বাট এখানে 84টা প্রস্তাব, আচ্ছা 84টা প্রস্তাব নিয়ে যদি ব্যালট করা হয় এবং প্রতিটা প্রস্তাবের সামনে যদি ইয়েস নো করা হয়, মানে একবার ভাবতে পারছেন? আমি ধরে নিলাম যে এক পেজে সর্বোচ্চ 10টা প্রস্তাবই ধরার কথা না, ধরে নিলাম, তার মানে প্রায় 10টা পৃষ্ঠার মতো, কম করে হলেও বেশি হলে 15টা পৃষ্ঠা পর্যন্ত যেতে পারে। 10-15টা পৃষ্ঠা সম্বলিত 84টি প্রশ্ন, 84টি প্রস্তাব ইয়েস নো করে আপনি জনগণের সামনে দিবেন, আর তারা ভোট কেন্দ্রে গিয়ে 84টা মানে প্রস্তাবে বুঝে শুনে দেশের স্বার্থে কি ভালো হবে তাই বুঝে তারপর ভোট দিবে? হ্যাঁ না, এটা আদৌ সম্ভব? আরে ভাই, আমার পক্ষে সম্ভব না। আমাকে যদি এইভাবে 10-15 পৃষ্ঠার একটি ব্যালট দেওয়া হয়, সেখানে 84টি প্রশ্ন থাকে, সেই প্রশ্নে আমি হ্যাঁ বলবো না না বলবো, এই প্রশ্নটি রাষ্ট্রের জন্য কতটুকু ভালো কতটুকু খারাপ, এটি ভোট কেন্দ্রে গিয়ে 2-4-5 মিনিটের মধ্যে আসলে ডিসিশন নেওয়া সম্ভব না? আমাকে একটু বলেন। তাই আমি শুরুতেই বলছি 25 সালে যে গণভোটের কথা বলছে, এটা একটা জগা খিচুড়ি অবস্থা তৈরি হবে। তাই আমি আসলে এর পক্ষে না। গণভোট হতে পারে একটা দাবি নিয়ে, দুটো দাবি নিয়ে, তাই বলে 84টা দাবি নিয়ে আপনি গণভোট করবেন? তার চেয়েও অ্যালার্মিং বিষয় আছে, সেটা হলো এখানে নোট অফ ডিসেন্টের একটা বিষয় আছে। এই যে ঐকমত্য কমিশনে রাজনৈতিক দলগুলো গিয়ে মতামত দিয়েছে, সেখানে বেশ কিছু প্রশ্নে বেশ কিছু রাজনৈতিক দল নোট অফ ডিসেন্ট দিয়েছে। সংক্ষেপে একটু বলি নোট অফ ডিসেন্ট কি। মানে ভিন্ন মত পোষণ করেছে, যেই প্রস্তাবটি সংস্কারের এসেছে সেখানে কোনো রাজনৈতিক দল বলেছে যে এটা আমরা মানি, বাট এভাবে না ওইভাবে, একটা ব্যাখ্যা দিয়ে দিয়েছে। তো যেই দলগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছে তারা আবার দাবি করেছে যে গণভোট হতে হলে সেই গণভোটের যে ব্যালট, সেখানে নোট অফ ডিসেন্টও উল্লেখ করতে হবে। যেমন একটা প্রশ্ন যদি করে দেয়া হয় যে সংবিধানের 4টি মূলনীতি সেখানে পরিবর্তন আনা হবে, তাহলে সেটাই যদি কোনো দল নোট অফ ডিসেন্ট দিয়ে থাকে, সেটাও ওখানে উল্লেখ থাকবে যে বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল এইটা। তার মানে একজন ভোটার চাইলে ওই মেইন দাবির উপরেও ভোট দিতে পারবে, বিএনপির নোট অফ ডিসেন্টের উপরেও ভোট দিতে পারবে, জামাত যদি কোনো নোট অফ ডিসেন্ট দিয়ে থাকে, এনসিপি দিয়ে থাকে, অন্যান্য দল দিয়ে থাকে, সেগুলোতেও। তার মানে যদি নোট অফ ডিসেন্ট ওই ব্যালট পেপারে থাকে, তার মানে ওই ব্যালট 25-30 পৃষ্ঠায় গিয়ে গড়াতে পারে। তার মানে বুঝতে পেরেছেন, 25-30 পৃষ্ঠার একটি ব্যালট আপনি ভোটারকে দিবেন আর তারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবে? আমার তো মনে হয় যদি নোট অফ ডিসেন্ট নাও থাকে, শুধু 84টি প্রস্তাব সম্বলিত যদি একটি ব্যালট দেয়া হয় যেখানে 10 থেকে 15টি পৃষ্ঠা থাকবে, এটি একজন সাধারণ মানুষকে ভাবতে হলে, এগুলো রাষ্ট্রের পক্ষে কতটুকু মঙ্গলজনক কতটুকু ক্ষতিকর এটা বুঝতে হলে তাদেরকে মোটামুটি কম করে হলে 1 মাস সময় দেওয়া লাগবে। তারা 84টি বিষয় পড়বে, জানবে, নিজে না বুঝলে তার চেয়ে ভালো জ্ঞানী কারা রয়েছে, রাষ্ট্র সম্পর্কে জানে, আইন জানে, সংবিধান জানে, তাদের কাছে যাইবে, পরামর্শ নিবে, তারপরে তাকে বুঝে শুনে ভোট দিতে হবে। হ্যাঁ, বিষয়টা এমনই একটা জগা খিচুড়ির পর্যায়ে চলে যাচ্ছে, তাই আমি শুরুতেই বলছি আমি এটার পক্ষে না। এখন আবার অনেকে বলতে পারেন যে না, 84টি প্রস্তাব থাকলেও হ্যাঁ না অপশন থাকবে একটাই, বাট এটা তো আরো মানে অগ্রহণযোগ্য। আপনি শুরুতে 84টা প্রশ্ন দিয়ে নিচে শুধু বা উপরে এক জায়গায় লিখে দিবেন হ্যাঁ বা না, মানে 84টার পক্ষে আপনি রাজি কি রাজি না। এটা তো ভাই গণভোটে কোনোদিন হতেই পারে না, কারণ 84টার মধ্যে আমার ভিন্ন ভিন্ন মতামত থাকতে পারে। কারণ যদি বলা হয় যে সংবিধানের মূলনীতি চেঞ্জ করা হবে, আমি এটার পক্ষে না, আমি এখানে না ভোট দিব। হ্যাঁ, আমার ব্যক্তিগত কথা বলছি। আবার যদি বলা হয় একজন ব্যক্তি সরকার প্রধান এবং তার রাজনৈতিক দলের প্রধান একই সাথে থাকতে পারবে না, আমি এটাতে হ্যাঁ ভোট দিব। তার মানে 84টি প্রশ্নের মধ্যে আমার ভিন্ন মত থাকতে পারে, আমি কোনোটাতে হ্যাঁ দিতে পারি, কোনোটাতে না দিতে পারি। তার মানে 84টি প্রশ্ন নিয়ে আপনি একবারে হ্যাঁ না এই অপশন কোনোভাবেই গ্রহণযোগ্য না। তাহলে এই যে গণভোটের কথা হচ্ছে, এই গণভোটের নামে এটি আসলে হবে কি? একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হবে কিনা, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আরো আনস্টেবল হবে কিনা, অস্থিতিশীল হয়ে পড়বে কিনা,
দেশটা একটা অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে কিনা, আমার কাছে তাই মনে হচ্ছে। এবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে শেষ করব। আচ্ছা, এই যে মানে মহাযজ্ঞের একটি ভোট কেন্দ্রের কথা বলা হচ্ছে, 84টি প্রশ্ন নিয়ে, তার মধ্যে নোট অফ ডিসেন্ট থাকলেও থাকতে পারে, এত এত মহাযজ্ঞের একটা বিষয়, সেটি আবার জামাত বলছে নভেম্বর মাসে হতে হবে। তাই এত বড় একটা বিষয় নভেম্বরে হতে হলে সেটি ফেব্রুয়ারির নির্বাচনকে বাধাগ্রস্ত করবে, একদম কনফার্ম বলা যায়। আবার বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে নির্বাচনের দিনে করতে হবে। এটি তো ভাই আরো মানে হসপস অবস্থা, জগা খিচুড়ি তৈরি করবে। কারণ নির্বাচনের দিন ভোটাররা যাবে ভোট দিতে, তারা ভোট দিবে না এই 84টি প্রশ্ন সম্বলিত বিশাল এক দরবার বসিয়ে দেবেন তাদের সামনে, তারা সেটিতে বুঝে বুঝে হ্যাঁ না ঠিক দিতে থাকবে। এটি কি আসলে ভোট বলে কিছু হবে? এবার আসি গুরুত্বপূর্ণ সেই বিষয়টি যেটি বলে শেষ করব। সেটি হলো, বলেছিলাম যে সর্বশেষ তৃতীয়বারের মতো 91 সালে যেটি হয়েছে এই গণভোট, সেখানে 35% ভোট কাস্টিং হয়েছিল। আচ্ছা, এবার ভোট কেন্দ্রে যদি গণভোটের জন্য ভোট কেন্দ্রের ব্যবস্থা করা হয়, ভোটের আয়োজন করা হয়, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং বাম ধারার রাজনৈতিক দলগুলো যারা এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যায়নি, তো এরা কি, এই তিনটা দলের কথা বলছি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, কারণ তাদেরও নিষিদ্ধের দাবি তোলা হচ্ছে, আর বাম ধারার সংগঠন রাজনৈতিক দলগুলো, এদের ভোটাররা কি এই গণভোটের ভোট কেন্দ্রে যাবে? দুটো অপশন, তারা যেতে পারে, নাও যেতে পারে। যদি না যায় তাহলে এই ভোট কাস্টিং এর অবস্থা গিয়ে কোন তলানিতে ঠেকবে? 91 সালের তৃতীয়বারের মতো গণভোটে তো তাও 35% ভোট কাস্ট হয়েছিল। এবার কি 35% ভোট কাস্ট হবে যদি আওয়ামী লীগ, জাতীয় পার্টি বা বাম ঘরানার রাজনৈতিক দলগুলো, তাদের নেতাকর্মীরা যদি ভোট কেন্দ্রে না যায়? আলোচনার স্বার্থে ধরে নিলাম 35% ভোট কাস্টিং হলো। তো 35% ভোট কাস্টিং হলে সেটি দ্বারা কি আপনি জাতির মতামত, এটাই যে রাষ্ট্রের মানে এটা হলো জনগণের একটা সমর্থন, এটা আপনি মেনে নিতে পারেন? 35% মানুষ যদি জনগণের সমর্থন দেয়, তাহলে বাকি 65% মানুষের মতামতের কোনো মূল্য নেই। তার মানে এটি দ্বারা তো জনগণের সমর্থন আসলে বোঝা যায় না, কিন্তু গণভোটটা নেয়াই হয় জনগণের সমর্থনের জন্য। তার মানে এই 84টি প্রশ্ন সম্বলিত যে এক মহাযজ্ঞের গণভোটের কথা বলা হচ্ছে, আপনার কি মনে হয় দর্শক শ্রোতা যে এখানে 35-40% ভোট কাস্ট হলে সেটি দ্বারা জনগণের মতামত প্রকাশ পাবে, জনগণের সমর্থন প্রকাশ পাবে এর দ্বারা? এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো, যদি আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বাম ঘরানার রাজনৈতিক দল এবং তাদের নেতাকর্মীরা ভোট কেন্দ্রে যায়, গিয়ে যদি তারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে না ভোট দেয় 84টার যত জায়গায় আছে সব জায়গায়, তাহলে খেলাটা কি জমবে? যদি এমন হয়ে যায় যে হ্যাঁ ভোটের চেয়ে না ভোটের পার্সেন্টেজ বেশি হয়ে গেছে, তাহলে এই গণভোটের অবস্থা গিয়ে কোথায় দাঁড়াবে? বা তারা যে এই গণভোটটা চাচ্ছে 24-এর অভ্যুত্থানকে আইনি একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আইনি সমর্থনের জন্য, তাহলে তো এই 24-এর অভ্যুত্থানই অবৈধ হয়ে যাবে, জনগণের রায়ের বিরুদ্ধে চলে যাবে। তো এই অ্যালার্মিং নিউজটি দিয়ে আমি আজকের আলোচনা শেষ করছি। দর্শক শ্রোতা, আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।